হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমরা আমাদের চ্যানেলে কথা বলবো তোমরা যারা কম্পিটিটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের অনেকটা ভীতি কাজ করে, অর্থাৎ তোমরা সেন্টেন্সের একটা অংশ দিয়ে দেওয়া অংশ দেখে তোমরা নতুন কোন অংশটি তোমরা যুক্ত করবে, কিভাবে যুক্ত করবে, আর তা নিয়ে তোমরা হেজিটেশন ফিল করো, আমি বলবো আজকের এই ভিডিও তোমার জন্য। অর্থাৎ যদি তুমি কম্পিটিটিভ সেন্টেন্স করার জন্য যথেষ্ট তোমার সেই সামর্থ্য না থাকে, আমি বলবো তুমি ধীরে ধীরে আজকের ভিডিওটি দেখতে থাকো। তাহলে আমি বলবো কিছু না কিছু হলেও তুমি আজকের ভিডিও শেষে এমন কিছু পেয়ে যাবে, তুমি অবশ্যই কম্পিটিটিভ সেন্টেন্স লেখার জন্য যথেষ্ট উৎসাহী হবে। ভিউয়ার্স, তোমরা যারা কম্পিটিটিভ সেন্টেন্স অনেকটা অ্যাভয়েড করে যাও, আমি তাদেরকে বলবো ভিডিওটি দেখো এবং আমি কোন ক্লুগুলো ব্যবহার করছি সেই ক্লু অনুযায়ী তোমরা অগ্রসর হওয়ার চেষ্টা করো। ভয়ের কিছু নেই। তোমরা এই কম্পিটিটিভ সেন্টেন্স করতে গিয়ে অথবা আজকের এই ভিডিওতে আমার সাথে থাকার জন্য যদি তোমাদের কোনো কিছু শর্ট থাকে, তা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে সেগুলা তুলে নিতে পারো। তো ভিউয়ার্স, আমি বলবো আজকে আমি যা আলোচনা করব তা হলো কম্পিটিটিভ সেন্টেন্স। ভিউয়ার্স, তোমরা জানো এটা এইচএসসি পর্যায়ে এই কম্পিটিটিভ সেন্টেন্স রয়েছে, 9-10 এই ক্ষেত্রে কম্পিটিটিভ সেন্টেন্স রয়েছে। আসলে কি তাই? এখানে তো শুধু নাম্বার পাবে, কিন্তু কি করে তুমি কম্পোজিশন, প্যারাগ্রাফ অথবা তুমি ফ্রি রাইটিং এর মতো জিনিস লিখবে? সুতরাং কম্পিটিটিভ সেন্টেন্স এর কোনো বিকল্প নেই। অর্থাৎ কম্পিটিটিভ সেন্টেন্স হলো তুমি নিজেকে পরিবেশন করার এমন একটা জায়গা, যদি তুমি প্রপারলি কম্পিটিটিভ সেন্টেন্স লিখতে পারো, এই প্রপার ওয়েতে কম্পিটিটিভ সেন্টেন্স লিখলেই তোমার সেন্টেন্সের পর সেন্টেন্স, যদি সেটা একটি প্যারায় হয় তাহলে হয়ে যাবে সেটা প্যারাগ্রাফ, যদি সেটা প্যারায় প্যারায় হয় তাহলে হবে কম্পোজিশন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল, কারণ যদি তোমরা ভিডিওটি টেনে টেনে দেখাও তাহলে হয়তো আমি ঠিক যেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরবো, যেটা সবচেয়ে ভাইটাল, হয়তো সেটাই তুমি টেনে নিয়ে গেলে, তাহলে কি অবস্থা দাঁড়াবে তুমি পুরোটা বুঝতে পারবে না। ভিডিওতে ডেসক্রিপশন বক্সে যা দেওয়া আছে সেখান থেকে তোমাদের যদি কোথাও কোনো গ্যাপ থাকে সেটা তুমি সেখান থেকে দেখে নেবে, আর আমার সাথে থাকবে আমি কোনভাবে এই ভিডিওটি আমি তোমাদের জন্য রেডি করেছি সেটা দেখার জন্য। আমার বিশ্বাস আমরা মাত্র দুটো ক্লাসের মধ্য দিয়ে তোমার টোটাল কম্পিটিটিভ সেন্টেন্স আমি তুলে আনতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো ভিউয়ার্স, যদি তুমি আজকের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি তোমাকে বলবো তুমি ধীরে ধীরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। যদি তোমার প্রবলেম হয় তুমি ডেসক্রিপশন বক্সে লিংকস থেকে ক্লুগুলো নিয়ে নেবে, এর রিলেটেড যা কম্পিটিটিভ সেন্টেন্স করতে গেলে লাগবে সেখান থেকে। আর ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, আমাদের কম্পিটিটিভ সেন্টেন্স করার জন্য যেই জিনিসগুলো আমাদের প্রথম প্রয়োজন পড়বে সেই জিনিস হলো আসলে সেন্টেন্সটি কোন সেটআপে দেওয়া আছে। সেন্টেন্সটি কি সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, নাকি কম্পাউন্ড সেন্টেন্সে দেওয়া আছে, নাকি সেটা কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া আছে? এই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে। যদি সেটা সিম্পল সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে
আমরা সিম্পলের গঠন অনুসরণ করব। যদি সেটা কম্পাউন্ডে দেওয়া থাকে তাহলে আমরা কম্পাউন্ডের গঠন অনুসরণ করব। যদি সেটা কমপ্লেক্সের গঠনে দেওয়া থাকে আমরা সেইটা অনুসরণ করব। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন সবসময় মাঝে বসে, তার দুই পাশে দুইটি সেন্টেন্স থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন শুরুতে বসতে পারে, প্রথম সেন্টেন্স কমা দ্বিতীয় সেন্টেন্স। কনজাংশন মাঝে বসতে পারে, তাহলে দুই পাশে দুইটি সেন্টেন্স থাকে। ভিউয়ার্স, যদি তারা কনজাংশন শো করে তাহলে সেটা তো আমাদের জন্য ভালো, আমরা সেই কনজাংশনের গঠন থেকে আমরা সামনে চলে যেতে পারবো। তাহলে আমি বলবো যাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যা আছে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে নেবে। এখন প্রশ্ন হলো, যদি সেটা সেভাবে না দিয়ে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বসের গঠনে দেয়, যদি রাইট ফর্ম অফ ভার্বসের গঠনে তোমাদের সেন্টেন্সটি দিয়ে দেয় তাহলে অবশ্যই তুমি রাইট ফর্ম অফ ভার্বসের সূত্রগুলো দেখতে হবে। তাহলে সেগুলো তোমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। যদি তোমাদের সমস্যা হয় তোমরা সেখান থেকে দেখে নেবে। তাহলে ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো এই দুই জিনিস দেখার পরে আমরা কি কি নিয়ে কমপ্লিটিং সেন্টেন্স করব। অর্থাৎ আমার কোন কোন সূত্র জানা থাকতে হবে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য। আমি সর্বোচ্চ আমি 15টি কনজাংশনের ব্যবহার দেখাবো। এই 15টি কনজাংশন যদি তুমি ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে যেই কোনো ধরনের কমপ্লিটিং সেন্টেন্স তুমি তুলে নিতে পারবে। এই 15টা কনজাংশনকে আমি 2 দিনে অর্থাৎ 2টি ক্লাসের মাধ্যমে আমি তোমাদের এটা ক্লিয়ার করব। তাহলে প্রথমেই আমি বলবো, আমি 1 নম্বরে বলছি আমি সো দ্যাট সম্পর্কে আমি জানব। আমার সো দ্যাট সম্পর্কে জানতে হলে প্রথমেই ধরে নিতে হবে এই সো দ্যাট আমার কমপ্লেক্সের কনজাংশন। কোথায় বসে? এই সো দ্যাট বসে মাঝে। এই সো দ্যাট যদি মাঝে বসে তাহলে দুই পাশে দুটি সেন্টেন্স থাকবে, দুটি সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব থাকবে। তবে শর্ত হইল সো দ্যাটের পরবর্তী যেই সাবজেক্ট আর ভার্ব আছে সেইখানে আমি সো দ্যাটের পরে ক্যান অথবা কুড ব্যবহার করব। এখন প্রশ্ন হলো, বাম দিকের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডান দিকে আমি ব্যবহার করব ক্যান। যদি বাম দিকের ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে ডান দিকে ব্যবহার করব আমি কুড। তাহলে ভিউয়ার্স, এই ক্যান কুডের মধ্য থেকে আমরা যা আত্মস্থ করে নেব সেটা হলো, আমরা আমাদের সো দ্যাট কনজাংশন আমরা অবশ্যই ক্লিয়ার করার জন্য তার গঠন এবং কোন সেন্টেন্সে আছে তার জন্য কি কি লাগবে সেটা জানতে হবে। ভিউয়ার্স, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখছি, যদি তোমার জানাশোনা কোনো কমপ্লেক্সের কনজাংশন তুমি হাতে পাও, কমপ্লেক্স এর কনজাংশন তুমি হাতে পাও, তুমি অবশ্যই জানবে তোমার সাবজেক্ট লাগবে 2টা, ভার্ব লাগবে 2টা, কনজাংশন লাগবে 1টা। এই দিক অনুসরণ করে তুমি লিখবে। কনজাংশন যদি শুরুতে দেওয়া থাকে তুমি অবশ্যই কমা ব্যবহার করবে সেন্টেন্সে। কনজাংশন যদি শুরুতে না থাকে তুমি মাঝে, কনজাংশন যদি শুরুতে থাকে তাহলে মাঝে কমা ব্যবহার করবে। কনজাংশন মাঝে থাকলে কোনো কমা ব্যবহার করতে হবে না। কিন্তু আমার এই কনজাংশন সো দ্যাট সবসময় মাঝে বসবে। তাহলে আমি এখন যদি বলি, একটা সেন্টেন্স নেই, হি রিডস মোর, সে অনেক পড়ে, সো দ্যাট, তারা সো দ্যাট নাও দিতে পারে। তাহলে তুমি কিভাবে কাজগুলো করবে? ভিউয়ার্স দেখো, আমি যদি শুধু সো দ্যাট দিয়ে বলতে যাই তাহলে আমি কি লিখব সেটা শুধু আমিই জানি। তাহলে আমাকে লিখতে হবে আমার মতো করে। আমি ধরে নিলাম সো দ্যাট কমপ্লেক্সের কনজাংশন মাঝে বসে, সো দ্যাটের বাম পাশে রিডস আছে, তাহলে প্রেজেন্ট ফর্মে আছে,
আমি আবার সাবজেক্ট ব্যবহার করব, কারণ কমপ্লেক্সের কনজাংশন সো দ্যাট সাবজেক্ট লাগবে দুইটা। আমি আবার বললাম হি। রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি বললাম ক্যান, সো দ্যাট হি ক্যান। ক্যান হলো মডালস, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা রাইট ফর্ম অফ ভার্বসের অংশ দেখলে তোমরা দেখবে সেটা 19 নম্বর সূত্রে আমি রেখে দিয়েছি। তাহলে হি রিডস মোর, সে অনেক পড়ে, সো দ্যাট যাতে করে হি ক্যান, আমি যদি বলি মেক এ গুড রেজাল্ট, আমি রেজাল্টকে সংক্ষেপে লিখলাম, হি ক্যান মেক এ গুড রেজাল্ট। আমি যদি বলি হি ক্যান গেট এ প্লাস, আমি যদি বলি হি ক্যান এনশিওর এ প্লাস মার্কস, আমি যদি বলি হি ক্যান প্রসপার ইন লাইফ। ভিউয়ার্স, এখন প্রশ্ন হলো থাকবে তোমার সো দ্যাট, অথবা সো দ্যাট তোমার থাকবে না। তুমি তোমার ধারণাটা গ্রো করবে। যদি সো দ্যাট থাকে তাহলে তোমার সাবজেক্টের পরে ক্যান কুড ব্যবহার করতে হবে, এবং সো দ্যাট কমপ্লেক্সের কনজাংশন সবসময় মাঝে বসে। এই হিসাবটা যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আত্মস্থ হবে ততক্ষণ তুমি কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবে না। আমি এখানে মাত্র 4টি সেন্টেন্স দেখিয়েছি, আমি এই ধরনের আরও 40টি সেন্টেন্স গঠন করতে পারবো। তাহলে তোমার দায়িত্ব হলো এই 4টি নয়, তুমি অন্তত আরও 10টি কমপক্ষে নিজে থেকে তৈরি করার চেষ্টা করো। তাহলে যেই দিন তোমার সো দ্যাট সম্পর্কে সেন্টেন্স গঠন করা ক্লিয়ার হয়ে যাবে, সেই দিনের পর থেকে আর কোনো দিন তুমি সো দ্যাট নিয়ে কখনো কোনো সেন্টেন্স গঠন করতে তোমার কোনো ভয় লাগবে না, অথবা তোমার হাত কাঁপবে না। তাহলে আমরা আমাদের 1 নম্বরে বললাম সো দ্যাট, আমি আর লিখলাম না, তোমরা নিজেরা বসে বসে প্র্যাকটিস করবে। এখন আমি 2 নম্বরে বলবো সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাট। ভিউয়ার্স, এটা হলো প্রথমে সো, মাঝখানে সো বসবে, কিছু দূর গ্যাপ থাকবে, অথবা একটা অ্যাডজেটিভ দেওয়া থাকবে, তারপরে দ্যাট থাকবে। এখন তোমাকে সো দেওয়ার পরে অ্যাডজেটিভ দিয়ে দ্যাট নাও দিতে পারে। আবার যদি সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাট এতটুকু দিয়ে দেয়, তাহলে তো তোমার শুধুমাত্র পরবর্তী সেন্টেন্সটা লিখতে হবে। তারা যদি দ্যাট না দিয়ে দেয়, তোমাকে দ্যাট দিয়ে শুরু করতে হবে, কারণ সূত্র হলো সো প্লাস অ্যাডজেটিভ, তুমি জানো পরে বসবে দ্যাট। তাহলে সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাট সম্পর্কে আমরা যদি কথা বলি, আমরা বলবো সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাট, অর্থাৎ সো দ্যাট আর সো ডট ডট দ্যাট, এটা একই ধরনের জিনিস। এখন প্রথমে যে সো দ্যাট বলছি তার অর্থ হইল যাতে। এখন আমি যে সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাট বলবো, এর অর্থ হবে এতই যে। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স বলি, এক্ষেত্রেও সো দ্যাটের জন্য যেমন আমরা ক্যান কুড ব্যবহার করেছি, সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাটের জন্য ক্যান কুড ব্যবহার করব। কিন্তু আমাদের এই অ্যাডজেটিভটি যদি পজিটিভ সেন্সে তারা দেয়, তাহলে আমি পরবর্তী সেন্টেন্সে নট ব্যবহার করা লাগবে না। কিন্তু তারা যদি এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্সে দেয়, তাহলে পরবর্তী সেন্টেন্সে আমি নট ব্যবহার করতেই হবে। তাহলে আমরা যদি এর জন্য সেন্টেন্স নেই, আমরা দেখব হি ইজ সো পুর দ্যাট। এখন যদি আমাকে কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে হয়, এর উপর ভিত্তি করে আমি বলবো আমার এখানে রয়েছে সো, আমার এখানে রয়েছে দ্যাট, আমার মাঝখানে রয়েছে অ্যাডজেটিভ, অর্থাৎ সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাট। এই অ্যাডজেটিভটা নেগেটিভ অর্থে তারা ইউজ করেছে, অর্থাৎ সে
এতই গরিব যে, সে এতই গরিব যে, তাহলে আমি বলবো সে তার খাবার ম্যানেজ করতে পারে না। তাহলে হি ক্যান, এই যে আমি ক্যান কোথা থেকে দিলাম, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাটের পরেও সো দ্যাটের মতো ক্যান কুড লাগবে। ক্যান কেন লিখলাম? কারণ আমার যে বাম পাশে ভার্ব আছে ইজ, এটাকে প্রেজেন্ট মনে করে আমি ক্যান লিখলাম। আর অ্যাডজেক্টিভটা যে নেগেটিভ, আমি এখানে নট লিখলাম। তাহলে হি ক্যান নট, তার মানে হি ইজ সো পুর দ্যাট, সে এতই গরিব যে হি ক্যান নট ম্যানেজ, he cannot manage his meal, সে তার খাবার সংগ্রহ করতে পারে না। যদি বলি হি ক্যান নট বাই এনি ওয়ার্ম ক্লথ, আমি ওয়ার্মকে সংক্ষেপে লিখলাম, সে কোনো গরম কাপড় কিনতে পারে না। তাহলে আমি আর কি কি তৈরি করতে পারি? সে এতই গরিব যে, যদি বলি হি ক্যান নট সেন্ড, হি ক্যান নট সেন্ড হিজ চাইল্ড টু স্কুল, সে তার সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে পারে না। তাহলে আমি বলতে পারি হি ক্যান নট বাই, হি ক্যান নট বাই এনি পেন, সে কিনতে পারে না কোনো কলম, ফর হিজ সান, তার সন্তানের জন্য। তাহলে ভিউয়ার্স, আমি কি লিখব সেটা শুধু আমার মনেই জানে আমি কি লিখব, কিন্তু কিভাবে লিখব সেটা আমাকে আগে আয়ত্ত করতে হবে। তাহলে এইভাবে তুমি, আমি মাত্র 4টা লিখেছি, তুমি অন্তত আরও 4টা নিজে থেকে করার চেষ্টা করো। এভাবে করে যদি তুমি অনুসরণ করে যদি তুমি লিখতে পারো, তাহলে এক সময় কমপ্লিটিং সেন্টেন্স তোমার কাছে কোনো সমস্যাই মনে হবে না। তবে খেয়াল রাখবে, কখনো কমপ্লিটিং সেন্টেন্স লিখতে গেলে প্রিপোজিশনের উপর জোর লাগবে, কখনো রাইট ফর্ম ভার্বসের সূত্র ফলো করতে হবে, কখনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সূত্র ফলো করতে হবে। এইসব দিকে নজর দিয়ে তোমাকে লিখতে হবে। তারপর তুমি যা লিখবে সেটাই হয়ে যাবে সত্যিকার একটা কমপ্লিটিং সেন্টেন্স। আমি যদি এখন পুর অ্যাডজেক্টিভটা নেগেটিভ অর্থে না দিয়া আমি যদি পজিটিভ কোনো অর্থ ব্যবহার করি, তাহলে দেখো হি ইজ সো, হি ইজ সো স্ট্রং, এরপরে তারা গ্যাপ দিয়ে দিল। ভিউয়ার্স, এখন আমাকে ভাবতে হবে, আমার সূত্রটা হলো এখানে আছে সো, স্ট্রং হলো একটা অ্যাডজেক্টিভ, তাহলে সো প্লাস অ্যাডজেক্টিভ আমাকে এখন দ্যাট ব্যবহার করতেই হবে। যদি আমি দ্যাট ব্যবহার না করি তাহলে আমার সেটা সূত্রে যাবে না। তাহলে আমার দ্যাট ব্যবহার করাতে এটা হয়ে গেল সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। আমি জানি এটা কমপ্লেক্সের কনজাংশন, এটা মাঝখানে বসে, এর জন্য সাবজেক্ট ক্যান কুড লাগবে পরবর্তীতে। তাহলে হি ইজ সো স্ট্রং দ্যাট, আবারও আমি সাবজেক্ট ব্যবহার করব হি, ইজ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি ব্যবহার করব ক্যান, হি ক্যান। ভিউয়ার্স, এখানে স্ট্রংটা পজিটিভ অর্থে ব্যবহার করেছে, তাহলে আমরা আর কোনো নট ব্যবহার করতে পারবো না। তাহলে হি ইজ সো স্ট্রং দ্যাট, সে এতই স্ট্রং যে হি ক্যান, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে ইজিলি। এখন আমি যদি আবার লিখি,
আমি লিখতে পারি দ্যাট হি ক্যান মুভ। মুভ মানে সরানো। হি ক্যান মুভ দ্য আলমিরা, আমি সংক্ষেপে লিখলাম, হি ক্যান মুভ দ্য আলমিরা ইজিলি। আমি অ্যালোনও লিখতে পারি একাকী। আমি বলতে পারি হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান পুল। হি ক্যান পুল অথবা ক্যারি দ্য লোড। তাহলে যদি আমি ক্যান পুল ব্যবহার করি তাহলে তোলা অর্থে ব্যবহার করব, যদি আমি ক্যারি ব্যবহার করি বহন করা অর্থে ব্যবহার হবে। আমি যা লিখব তাই হয়ে যাবে। সুতরাং আমি বলবো আমাদের প্রথম হলো সো দ্যাট, দ্বিতীয় হলো সো প্লাস অ্যাডজেটিভ প্লাস দ্যাট। ভিউয়ার্স, আমরা এগুলো এমনভাবে আলোচনা করব যাতে এর কোনোটা পরীক্ষাতে আসলে তুমি অনায়াসে লিখতে পারো। কিন্তু তোমার দায়িত্ব হবে তুমি নিজে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো, যাতে তুমি কমপ্লিটিং সেন্টেন্স নয়, তুমি ওভারঅল ফ্রি রাইটিংয়েই তোমার সুবিধা পেয়ে যেতে পারো। এখন আমাদের পরবর্তী আমরা বলবো আমাদের পরবর্তী 3 নম্বরে আমরা বলবো অ্যাজ দো অ্যাজ ইফ। 3 নম্বরে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো অ্যাজ দো, এবং পরবর্তীটা হবে অ্যাজ ইফ। ভিউয়ার্স, এই অ্যাজ দো অ্যাজ ইফ তুমি রাইট ফর্ম ভার্ব অংশে পেয়ে যাবে। সেখানে বলা আছে, ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তুমি বলবে এটা কমপ্লেক্সের কনজাংশন। অ্যাজ দো অ্যাজ ইফ কোথায় বসে? সব সময় মাঝে বসে। অর্থ হলো যেন। তাহলে অর্থ যদি হয় যেন, তাহলে দেখো মাঝখানে বসে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, দুই পাশে দুটি সেন্টেন্স থাকে। এইটা হলো প্রথম সেন্টেন্স, এইটা দ্বিতীয় সেন্টেন্স। তাহলে আমি যদি এই অ্যাজ দো অ্যাজ ইফ দিয়ে সেন্টেন্স গঠন করার চেষ্টা করি, তাহলে আমাকে 3টি সূত্র ফলো করতে হবে। অর্থাৎ 3 ভাবে বিশ্লেষণ করলে আমি অ্যাজ দো অ্যাজ ইফ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাব। নাম্বার 1, অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ V1 অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশে আমি ওয়ার ব্যবহার করতে পারি। দ্বিতীয় কথা, অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হলে পরবর্তী অংশে আমি ভার্বের V2 ফর্ম ব্যবহার করতে পারি, অর্থাৎ সেন্টেন্সটি আমি পাস্ট ইনডিফিনিটে দিতে পারি। তৃতীয় প্রশ্ন, অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশের ভার্বটি V2 ফর্ম থাকলে পরবর্তী অংশের ভার্বে আমার হ্যাড প্লাস V3 ব্যবহার করতে পারি। অর্থাৎ ওভারঅল আমি বলবো যখন আমাকে কখনো অ্যাজ দো বা অ্যাজ ইফ পর্যন্ত তারা দিয়ে দেবে, আমি পরবর্তী সেন্টেন্সের জন্য অবশ্যই তার পূর্বে কি দেওয়া আছে সেটা আমরা জানব। যেমন আমি যদি এইটাকে সেন্টেন্স আকারে লিখি, তাহলে আমি বলবো হি বিহেভস। হি বিহেভস, অথবা আমি বলতে পারি প্রিটেন্ডস, অথবা আমি বলতে পারি অ্যাক্টস। ভিউয়ার্স, আমি যাই বলি না কেন, বিহেভস হলো আচরণ করা, এটা প্রেজেন্টে আছে। প্রিটেন্ডস হলো ভান করা, এইটা প্রেজেন্টে আছে। অ্যাক্টস এইটা প্রেজেন্টে আছে। তাহলে আমি যদি এখন অ্যাজ ইফ ব্যবহার করি,
যদি তারা এতটুকু দিয়ে দেয় তাহলে আমি কিভাবে বাকি অংশ তৈরি করব। একটু মনোযোগ সহকারে দেখো, খুব সহজেই এটা আয়ত্ত করা যাবে। তাহলে আমি যদি নিজের মতো তৈরি করি তাহলে আমি বলবো হি বিহেভস, এই হলো আমার সূত্র, অ্যাজ দো অ্যাজ ইফ। প্রথম অংশ V1, পরবর্তী অংশে আমি ওয়্যার ব্যবহার করতে পারি। তাহলে হি বিহেভস অথবা প্রিটেন্ডস অথবা অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়্যার এ ম্যাড। তাহলে দেখো, সে এমন আচরণ করে যেন সে একজন পাগল। যদি প্রিটেন্ডস দিয়ে বলি সে এমন ভান করে যেন সে একজন পাগল। যদি অ্যাক্টস দিয়ে বলি সে এমন অভিনয় করে যেন সে একজন পাগল। আমি যদি অ্যাজ ইফ দেখার পরে আর প্রিটেন্ডসের অ্যাজ অথবা বিহেভসের অ্যাজ অথবা অ্যাক্টসের অ্যাজ দেখে মনে করি এটা প্রেজেন্ট, আমি তো এমন লিখতে পারি হি ওয়্যার এ ফিলোসোফার। ফিলোসোফার হলো দার্শনিক, যেন সে একজন দার্শনিক। অথবা বলতে পারি হি ওয়্যার এ কিং, যেন সে একজন রাজা। অথবা আমি বলতে পারি হি ওয়্যার অল ইন অল, সর্বে সর্বা, যেন তিনিই সর্বে সর্বা। ভিউয়ার্স, এই ছিল প্রথম অংশ V1 হলে আমি চাইলে ওয়্যার লিখতে পারবো। ঠিক এইটাকে আমি অন্যভাবেও করতে পারবো, অর্থাৎ আমি লিখতে পারি V2 দিয়ে, অর্থাৎ হি নোয়ের পাস্ট টেন্স হলো নিউ, হি নিউ এভরিথিং। হি নিউ এভরিথিং। আমি লিখতে পারি হি নিউ এভরিথিং, হি নিউ অল। তাহলে আমি এই যে অ্যাজ দো অ্যাজ ইফকে আমি ওয়্যার দিয়ে লিখতে পারলাম, অ্যাজ দো অ্যাজ ইফকে আমি ভার্বের V2 দিয়ে লিখতে পারলাম। তাহলে লেখাটা সম্পূর্ণ আমার মনের উপর নির্ভর করবে। তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ প্রথম অংশ V1 থাকলে আমি দুইভাবে লিখতে পারি, আমি দুইভাবে তার উত্তর করতে পারি, একবার ওয়্যার দিয়ে, একবার মূল ভার্বের V2 ফর্ম দিয়ে। এখন আমরা বলবো তাহলে আমি প্রথম অংশ V1 হইলে ওয়্যার দিয়ে এবং প্রথম অংশ V1 হইলে V2 দিয়ে, এ দুইটাই আমি দেখালাম। এখন বলবো প্রথম অংশ যদি V2 হয়, পরবর্তী অংশ হ্যাড প্লাস V3 দিয়ে করব। তাহলে এইটার ক্ষেত্রে আমি যদি বলি, এখানে বলেছি হি বিহেভস, আমি এখন বলবো হি বিহেভড। হি বিহেভড অ্যাজ দো আর অ্যাজ ইফ একই কথা। তাহলে হি বিহেভড অ্যাজ দো, এরপরে আমি গ্যাপ পেয়ে গেলাম। আমি তৎক্ষণাৎ চিন্তা করলাম অ্যাজ দো অ্যাজ ইফ এটা মাঝখানে বসে, এর প্রথম অংশ হইল V2-তে দেওয়া আছে, পরবর্তীতে আমার হ্যাড প্লাস V3 লেখা লাগবে। তাহলে আমি আবারও লিখলাম সাবজেক্ট হি, কারণ এটা যেহেতু কমপ্লেক্সের কনজাংশন, এর জন্য দুটি সাবজেক্ট লাগবে। তাহলে হি বিহেভড অ্যাজ দো, সে এমন আচরণ করলো অ্যাজ দো যেন হি, এখন আমাকে লিখতে হবে হ্যাড নোন, হি হ্যাড নোন অল। অথবা বলতে পারি হি হ্যাড নোন এভরিথিং। অথবা আমি বলতে পারি হি হ্যাড বিন এ ম্যাড। ভিউয়ার্স, এখন
আমি বলবো আসলে এটা সম্পূর্ণ নিজে থেকে প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা, তারা এক্ষেত্রে যদি কোনো ক্লু ব্যবহার করে আমি সেই ক্লু অনুসরণ করে চলব, অর্থাৎ ক্লুতে তারা যা বলেছে আমি সেই ক্লুয়ের দিক দেখে আমার সেন্টেন্সকে সেই দিকে ধাবিত করব। কিন্তু যদি এটা তো সত্য আমাকে হ্যাড প্লাস V3 লিখতে হবে যখন অ্যাজ দো অ্যাজ ইট দেখব এবং বাম পাশে V2 পাবো। তারপরে আমি যে ভার্বটা ব্যবহার করব হেডের পরে সেইটা তাদের অর্থের সাথে আমার দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটাবে। সুতরাং আমি বলবো তোমরা আরও বেশি প্র্যাকটিস করো। এখন আমি আমার 4 নম্বর সূত্র যদি ব্যবহার করি, 4 নম্বর সূত্র, তাহলে আমি বলবো অ্যাজ দো অ্যাজ ইফের পরে আমি লেস্ট ব্যবহার করব। লেস্ট হলো ভয় হয় যে। লেস্ট থাকলে সাবজেক্টের পরে আমি শুড ব্যবহার করব। এখন প্রশ্ন হলো যদি এমনটা হয় লেস্ট কোথায় থাকবে? ভিউয়ার্স, লেস্ট থাকবে মাঝখানে, দুটি সেন্টেন্স এর মাঝখানে। তাহলে যদি বলি হি রিডস মোর, লেস্ট, তারপরে আমি গ্যাপ পেলাম। তাহলে আমাকে এখানে ভাবতে হবে এই যে তারা লেস্ট ব্যবহার করলো, আমার সাবজেক্ট প্লাস শুড লিখতে হবে। সাবজেক্ট হলো হি, তাহলে হি রিডস মোর লেস্ট হি পড়ার কথা বলছে, তাহলে ভয় কি? লেস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সাম। লেস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সাম, যদি সে পরীক্ষায় ফেল করে। আমি যদি বলি হি রিডস মোর, আমি যদি রিডসের জায়গাতে ওয়ার্কস লিখি, ওয়ার্কস কুইকলি, হি ওয়ার্কস কুইকলি লেস্ট। এই যে আমি লেস্ট ব্যবহার করলাম, এখানে আমার চিন্তা হলো হাঁটার কথা বলছে, তাহলে হাঁটলে এখন যদি পরীক্ষা ফেল করে এটার সাথে তো যুক্ত হবে না এই কথাটি। আমি বলবো সে দ্রুত হাঁটে, ভয় হয় যে যদি সে ট্রেনটা মিস করে, তাহলে লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, হি শুড মিস দ্য ট্রেন, যদি সে ট্রেনটা মিস করে। যদি বলি ড্রাইভ স্লোলি, লেস্ট, তাহলে এরপরে আমি যে গ্যাপ পেয়ে গেলাম, এখন আমার ড্রাইভের কথা বলছে, ধীরে ধীরে বলছে ড্রাইভ করতে, কেন? তাহলে সে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। তাহলে লেস্ট ড্রাইভ স্লোলি, লেস্ট ইউ শুড মেক এনি অ্যাক্সিডেন্ট। তাহলে আমার তৎক্ষণাৎ আমি চিন্তা করলাম, তবে ভিউয়ার্স এখানে ইউ কেন দিলাম? দেখো আমি কিন্তু এখানে সাবজেক্ট ব্যবহার করিনি, তাহলে এটা অবশ্যই সেকেন্ড পার্সনকে আমি কথাটা বলছি বলে বুঝাবে। আর যদি প্রথম এটাতে আমি হি ব্যবহার করেছি, তাহলে আমি এখানে হি ব্যবহার করেছি, এখানে সাবজেক্ট তারা দেয়নি, তাহলে আমি যাকে কথাটা বলেছি সে হলো ইউ, সেই হিসাবে আমার সাবজেক্ট ইউ লিখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি বলি ওয়াক ফাস্ট, লেস্ট,
তাহলে দ্রুত হাঁটার কথা বলছে। কেন দ্রুত হাঁটার কথা বলছে? তাহলে ট্রেন মিস করবে। এখন এই ক্ষেত্রে তো আমি এটাও বলতে পারি, তুমি যদি প্রথম ক্লাসটা মিস করো, দেরি হয়ে যায় যদি তোমার, তাহলে আমি এই অর্থে যদি লিখি লেস্ট ইউ। কেন আমি ইউ ব্যবহার করলাম? কারণ আমি সাবজেক্ট ব্যবহার করিনি, সে কারণে কথাটি আমি সেকেন্ড পার্সনকে বলেছি বলে মনে হবে। তাহলে ওয়াক ফাস্ট, লেস্ট ইউ শুড মিস দ্য ফার্স্ট ক্লাস। যদি তুমি প্রথম ক্লাসটা মিস করো, তাহলে ভিউয়ার্স, আমি লেস্ট ব্যবহার করার জন্য আমার মনে রাখতে হবে লেস্ট মাঝখানে বসে, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড বসে। যদি তারা ক্লুতে সাবজেক্ট দিয়ে দেয় তাহলে আমি সেই সাবজেক্ট ব্যবহার করব, যদি তারা ক্লুতে সাবজেক্ট না দেয় আমি তাহলে ইউ ব্যবহার করব। আর শুডের পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবেই। তো ভিউয়ার্স, এতটুকু ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন থাকবে আমরা যেই 15টি কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য যে 15টি গুরুত্বপূর্ণ সূত্রের কথা বলেছি, সেই 15টি সূত্র সম্পর্কে আমাদের পরবর্তী আয়োজন থাকবে। তো ভিউয়ার্স, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমি বলবো তোমরা ভিডিওটিতে একটি লাইক দেবে এবং তোমাদের মূল্যবান কমেন্ট লিখে জানাবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে, যাতে করে আমরা তাদেরকেও এই দলের অন্তর্ভুক্ত করতে পারি। তো ভিউয়ার্স, ভালো থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই।